কেমন আছো সবাই? আজ থেকে বেশ কিছু বছর আগে ভারতবর্ষের ফ্লাইট টিকিটের দাম এতটাই বেশি ছিল যে সেই সময় শুধুমাত্র এই সমাজের সবচেয়ে ধনী আর উঁচু শ্রেণীর মানুষরাই প্লেনে চড়তে পারত। কিন্তু এই সময় ভারতের প্রত্যন্ত গ্রামে থাকা মারান নামের একটা সাধারণ ছেলে নিজের বুদ্ধি, কঠোর পরিশ্রম আর চেষ্টার ফলে নিজের একটা এয়ারলাইন কোম্পানি তৈরি করে, যেখান থেকে ও সমস্ত সাধারণ গরিব মানুষদেরকে শুধুমাত্র $1 বিনিময়ে প্লেনে চড়ার সুযোগ করে দেয়। আর এই ঐতিহাসিক সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম সোরোরাই পোট্রু, যার IMDb রেটিং 8.7। সিনেমাটা 2020 সালে ভারতের সাউথ ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছিল। তো গল্পটা শুরু হয় 2003 সালে ভারতের চেন্নাই এয়ারপোর্ট থেকে, যেখানে আমাদেরকে চৈতন্য নামের একজন পাইলটকে দেখানো হয়। চৈতন্য ডেকান এয়ারলাইন্সের একটা প্যাসেঞ্জার প্লেন নিয়ে চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করার চেষ্টা করছিল, কিন্তু চেন্নাই এয়ারপোর্ট অথরিটি কোনোভাবেই ওই প্লেনটাকে এয়ারপোর্টের ভিতরে ল্যান্ড করার অনুমতি দিচ্ছিল না। এদিকে ওই প্লেনটাতে ফুয়েল বা জ্বালানি খুবই কম ছিল, সেজন্য ওটাকে নিয়ে বেশিক্ষণ আকাশে ওড়া সম্ভব ছিল না। অথচ বিনা অনুমতিতে এখন এরা এয়ারপোর্টের মধ্যেও ল্যান্ড করতে পারবে না। শেষ অবধি কোনো উপায় না দেখে ওই প্লেনের পাইলট চৈতন্য এয়ারপোর্টের পাশেই থাকা ইন্ডিয়ান এয়ারফোর্সের রানওয়েতেই নিজের প্লেনটাকে ল্যান্ড করায়। যদিও তেল কম থাকার কারণে ওই প্লেনটা ল্যান্ড করার সময় দুর্ঘটনা ঘটে যায়। এদিকে চৈতন্য যখন ওই প্লেনটাকে ল্যান্ড করানোর চেষ্টা করছিল, তখন নিচে এয়ারপোর্টের মধ্যে মারান নামের একটা ছেলে ওই প্লেনটার অপেক্ষা করছিল। চৈতন্য যে প্লেনটা চালাচ্ছিল, মারান ছিল সেই এয়ারলাইন কোম্পানির মালিক। এবার চৈতন্যকে ওই প্লেনটা সেনাবাহিনীর রানওয়েতে ল্যান্ড করাতে দেখে মারান ওকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এখন যেহেতু এরা বিনা অনুমতিতে সেনাবাহিনীর রানওয়েতে প্লেন ল্যান্ড করিয়েছিল, সেজন্য সেনাবাহিনীরা ওই ভাঙা প্লেন আর এদের সবাইকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। আর এখান থেকেই আমাদেরকে বেশ কিছু বছর আগের ঘটনা দেখানো হয়। দেখা যায় ভূমি নামের একটা মেয়ে ট্রেনে করে নিজের পুরো পরিবারের সাথে নিজের বিয়ের জন্য ছেলে দেখতে যাচ্ছে। আর যে ছেলেটার সাথে ভূমির বিয়ের কথা চলছে তার নাম হলো মারান। মারান শোলাবন্দর নামের একটা প্রত্যন্ত গ্রামে নিজের মায়ের সাথে একটা মাটির বাড়িতে থাকতো। এখানে এদের এইরকম গরিব অবস্থা দেখে ভূমির বাড়ির লোকজন এই বিয়েতে রাজি হয় না। তখন মারান এদেরকে জানায়, আমার কাছে এখন নিজের জমানো টাকা পয়সা, বিষয় সম্পত্তি কিছুই নেই। আমি নিজের একটা এয়ারলাইন কোম্পানি খুলতে চাই, আর তার জন্যই আমি নিজের সমস্ত জমানো টাকা খরচ করে ফেলেছি। কিন্তু এখনো আমার আরো অনেক টাকার লোন দরকার। অথচ এখনো অবধি 24টা ব্যাংক আমার লোনটাকে রিজেক্ট করে দিয়েছে, যে কারণে আমি এগোতে পারছি না। কিন্তু আজ না হোক কাল, যেভাবেই হোক একদিন আমি নিজের এই স্বপ্নটাকে পূরণ করবই। যেটা শুনে ভূমি বলে, আমারও একটা স্বপ্ন আছে। আমি নিজের একটা কেকের দোকান খুলতে চাই, যেখানে আমি শুধুমাত্র নিজের তৈরি কেক বিক্রি করব। এই কাজের জন্য আমি এখন থেকেই টাকা জমাতে শুরু করে দিয়েছি, আর আশা করছি খুব তাড়াতাড়ি আমি নিজের এই দোকানটা খুলতে পারবো। ভূমির এই ব্যাপারটা মারানের খুবই পছন্দ হয়। এবার রাতের বেলায় ভূমি মারানকে প্রশ্ন করে, আচ্ছা, আমি শুনেছি পাশের গ্রামে তোমাদের একটা বড় বাড়ি আছে, তাহলে তুমি নিজের মাকে নিয়ে এই প্রত্যন্ত গ্রামে থাকো কেন, যেখানে জল বা ইলেকট্রিসিটি কোনোটারই সুবিধা নেই? তখন মারান বলে, আজ থেকে বেশ কিছু বছর আগে ওই গ্রামের কোনো ইলেকট্রিসিটি ছিল না, এমনকি কোনো ট্রেনই আমাদের গ্রামের স্টেশনে দাঁড়াতো না, যে কারণে আমার গ্রামের প্রত্যেকটা মানুষের খুবই অসুবিধা হতো। এই সমস্যার সমাধান করার জন্য আমার বাবা আমার ছোটবেলা থেকেই সরকারের কাছে অনেক চিঠি লিখেছে। আমার বাবা পেশায় একজন শিক্ষক ছিলেন, আর উনি নিজের সারা জীবন ধরেই সরকারের কাছে চিঠি লিখে আমাদের গ্রামের সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু বহু বছর ধরে চিঠি লেখার পরেও শেষ অবধি কোনো লাভ হয়নি। সেজন্য একদিন আমি বড় হওয়ার পর আমার গ্রামের সমস্ত লোকজনকে নিয়ে আমাদের গ্রামের স্টেশনে ট্রেন অবরোধ করে আন্দোলন করি। আর এই ঘটনার পর থেকেই আমাদের গ্রামে প্রত্যেকটা ট্রেন দাঁড়াতে শুরু করে। কিন্তু ওই আন্দোলনে আমাদের গ্রামের বেশ কিছু মানুষ গুরুতরভাবে আহত হয়ে যায়। আর এই ঘটনা জানতে পেরে আমার বাবা আমার ওপরে খুবই রেগে যান। উনি কোনো রকম হিংসা পছন্দ করতেন না। এখন আমার এই আন্দোলন করার ব্যাপারটা নিয়ে আমার সাথে আমার বাবার একটা বড় ঝামেলা বেঁধে যায়। আর শেষ অবধি আমার বাবা রেগে গিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেন। তখন থেকেই আমি ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, আর তারপর থেকে এখনো অবধি ওই বাড়িতে যাইনি। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করি, আর সেখানে বেশ কিছু বছর ধরে ট্রেনিং নেওয়ার পর আমি এয়ারফোর্সের একজন পাইলট হয়ে যাই। ওখানেই আমার স্যাভি আর চৈতন্য নামের দুটো ছেলের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওখানে আমাদের টিচার ছিলেন নাইডু নামের একজন সিনিয়র অফিসার। উনি আমাকে একদমই পছন্দ করতেন না, আর কথায় কথায় বিনা কারণেই আমাকে শাস্তি দিতেন। কিন্তু এসব কিছুর মধ্যে সুযোগ পেলেই আমি বাড়িতে নিজের বাবা আর মায়ের কাছে চিঠি লিখতাম। সেই সময় আমাদের পুরো গ্রামে পোস্ট অফিসে শুধুমাত্র একটাই টেলিফোন ছিল। আর বহু বছর পর একদিন আমাদের সবাইকে ইনস্টিটিউট থেকে বাড়িতে কল করার সুযোগ দেওয়া হয়।
কিন্তু সেই সময় ফোনের নেটওয়ার্কে খুবই প্রবলেম হচ্ছিল, যে কারণে আমি মায়ের সাথে অল্প একটু কথা বলতে পারলেও নিজের বাবার সাথে কথা বলতে পারি না। এই ঘটনায় আমার বাবা খুবই কষ্ট পেয়েছিলেন। উনি মনে করেছিলেন বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকেই আমি হয়তো এখনো ওনার উপরে রেগে আছি আর হয়তো ওনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। যদিও ফোন কেটে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আরও একবার বাড়িতে কল করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ইন্সট্রাক্টর নাইডু আমাকে কোনো অতিরিক্ত কল করতে দেয়নি। উনি বলেন এখনো আমার পিছনে অনেকেই বাড়িতে কল করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, তাই আমাকে কোনো রকম অতিরিক্ত সুযোগ দেওয়া যাবে না। এখন নিজেদের মধ্যে এই সমস্ত কথা বলতে বলতে মারান আর ভূমি দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু পরের দিন সকালেই ভূমি জানায় ও এই বিয়েতে রাজি নয়। ও মারানকে বলে, আমি যেমন নিজের বেকরিকে ভালোবাসি ঠিক তেমনি তুমি নিজের এয়ারলাইন কোম্পানিকে ভালোবাসো, তাই আমি চাই আগে আমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করি, তারপরেই না হয় আমরা বিয়ের কথা ভাববো। ভূমির এই কথাটা মারানের খুবই পছন্দ হয়, আর এরপর থেকে ও ভূমিকে মনে মনে পছন্দ করতে শুরু করে। এরপর এই ঘটনার বেশ কিছু বছর কেটে যায়। দেখা যায় মারান আর ভূমি দুজনেই নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কঠিন পরিশ্রম করছে। কিছু বছর পর ভূমি নিজের স্বপ্নের দিকে এগিয়ে গেলেও মারানের পক্ষে এই কাজটা করা একদমই অসম্ভব হয়ে যাচ্ছিল। ও অনেকগুলো ব্যাংক আর বড় বড় কোম্পানিতে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু কোনো জায়গা থেকেই ওকে কোনো রকম সাহায্য করা হয় না। মারানের সাথে এই কাজে চৈতন্যা আর স্যাভি নামে ওর দুজন বন্ধুও ছিল। এরা তিনজনই একসময় ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট ছিল। সেজন্য এখন মারান আর তার বন্ধুরা ঠিক করে নেয় ওরা এক্স সার্ভিসম্যান লোনের অ্যাপ্লাই করবে, আর সেই সুবাদেই ওরা হয়তো সরকারের কাছ থেকে লোন পেয়ে যাবে। এখন এই কাজের জন্যই ওরা নিজেদের পুরানো ইন্সট্রাক্টর অফিসার নাইডুর সঙ্গে দেখা করে। নাইডু বলেন, আমি চাইলেই একটা কাগজে সই করে তোমাদের এই কাজটা করে দিতে পারি, কিন্তু আমি এমনটা করব না। আসলে প্রথম থেকেই নাইডু আর মারানের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না, সেজন্যই এখন মারান আর তার বন্ধুরা এই জায়গা থেকেও কোনো রকম সাহায্য পায় না। এখন কোনো উপায় না দেখে মারান ঠিক করে নেয় ও জ্যাজ এয়ারলাইন্সের মালিক মিস্টার গোস্বামীর সঙ্গে দেখা করবে। জ্যাজ এয়ারলাইন হলো এই দেশের সবচেয়ে বড় এয়ারলাইন কোম্পানি। মিস্টার গোস্বামীও একসময় খুবই গরিব ছিলেন, কিন্তু সেখান থেকে অনেক কষ্ট করে উনি আজকে নিজের এই কোম্পানিটা তৈরি করেছেন। এখন মারান ঠিক করে নেয় ও মিস্টার গোস্বামীর সঙ্গে দেখা করে ওনাকে নিজের বিজনেস পার্টনার হওয়ার একটা প্রপোজাল দেবে। কিন্তু সমস্যা হলো মিস্টার গোস্বামী হলেন খুবই বড় মাপের একজন মানুষ, সেজন্য উনি কখনোই কারোর সঙ্গে দেখা করতে চান না। কিন্তু একটু খোঁজ খবর করে মারান জানতে পারে কিছুদিন পরেই মিস্টার গোস্বামী একটা প্লেনে করে চেন্নাই থেকে বম্বে যাবেন, আর উনি ওই প্লেনের বিজনেস ক্লাসেই বসবেন। যেটা জানতে পেরে মারান নিজের ব্যাংকে জমানো সমস্ত টাকা তুলে ওই দিনের ওই ফ্লাইটের একটা বিজনেস ক্লাসের টিকিট কাটে। এবার সেদিন প্লেনে ওঠার আগে মারানের এয়ারপোর্টের মধ্যে চিত্রা নামের একটা মহিলার সাথে পরিচয় হয়। চিত্রা অল ইন্ডিয়া রেডিওতে একজন সাংবাদিক ছিল। এবার নিজেদের মধ্যে কথা বলতে বলতে এখানে মারান আর চিত্রার মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণ পর কথা বলতে বলতে চিত্রা যখন জানতে পারে মারান মিস্টার গোস্বামীকে নিজের বিজনেস পার্টনার বানাতে চায়, সেটা শুনে চিত্রা হাসতে হাসতে বলে, মিস্টার গোস্বামী তোমার বিজনেস পার্টনার হওয়া তো অনেক দূরের কথা, তোমার দিকে তাকিয়ে ঠিকভাবে কথাও বলবেন না। তখন মারান বলে, শুধুমাত্র ওনার সাথে কথা বলার জন্যই আমি এত টাকা খরচ করে বিজনেস ক্লাসের টিকিট কেটেছি, তাই যেভাবেই হোক আজই আমি ওনার সাথে কথা বলবো। আর কিছুক্ষণ পর প্লেন টেক অফ হওয়ার পর দেখা যায় ঠিক তেমনটাই হয়েছে। মারান সুযোগ বুঝে মিস্টার গোস্বামীর সঙ্গে কথা বলতে শুরু করেছে। মারান ওনাকে নিজের নাম আর পরিচয় জানিয়ে বলে, আমি আপনার থেকে অনুপ্রেরণা পেয়েই নিজের একটা এয়ারলাইন কোম্পানি খুলতে চাই। আমি চাই আমাদের দেশের সমস্ত মানুষই যাতে প্লেনে চড়তে পারে, আর সেজন্যই আমি আমাদের কোম্পানির প্লেনের টিকিটের দাম বাকি কোম্পানির থেকে অনেকটাই কম রাখবো। যেটা শুনে মিস্টার গোস্বামী বলেন, তোমার কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু এটা কখনোই প্র্যাকটিক্যাল না। এত কম দামে টিকিট বিক্রি করলে তোমার কোম্পানি কখনোই টাকা উপার্জন করতে পারবে না। মারান বলে, আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটার সাহায্যে আমরা কম দামে টিকিট বিক্রি করেও অনেক টাকা লাভ রাখতে পারবো। মারান বলে, আজকে আমাদের দেশে কোনো ফ্লাইট টিকিট বুক করতে গেলে আমাদেরকে সেটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হয়, আর এই কাজের জন্য ওই ট্রাভেল এজেন্সিকে টিকিটের অনেকটা টাকা দিতে হয়, যে কারণে শেষ অবধি ওই টিকিটের দাম অনেক বেড়ে যায়। কিন্তু আমরা যদি এই ট্রাভেল এজেন্টদেরকে সরিয়ে দিয়ে সরাসরি মানুষের কাছে নিজেদের টিকিট বিক্রি করতে পারি, তাহলে আমাদের টিকিটের দাম অনেকটাই কমে যাবে। তখন মিস্টার গোস্বামী বলেন, আচ্ছা ট্রাভেল এজেন্ট ছাড়া মানুষ আমাদের টিকিট বুক করবে কিভাবে? তখন মারান বলে, পুরো তামিলনাড়ুতে 500টা এমন পোস্ট অফিস আছে যেখানে ইন্টারনেট কানেকশন আছে। এছাড়া পুরো ভারত জুড়ে রিলায়েন্সের 1400রও বেশি পেট্রোল পাম্প আছে যেখানে ইন্টারনেট কানেকশন আছে। মানুষ চাইলে সেই সমস্ত জায়গা থেকে সরাসরি আমাদের প্লেনের টিকিট বুক করতে পারবে।
আর এই টিকিটগুলো বুক করার জন্য আমরা একটা স্পেশাল সফটওয়্যার তৈরি করব। তার জন্য আমরা একটা বড় কোম্পানির সাথেও কথা বলেছি। এবার সবকিছু শুনে মিস্টার গোস্বামী বলেন, তোমার আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে। আমি চাইলেই তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি এমনটা করব না। কারণ যারা আমার প্লেনে চড়ে তারা প্রত্যেকেই এই সমাজের খুবই ধনী আর উঁচু শ্রেণীর মানুষ। আমি কখনোই চাইব না আমার এই সমস্ত যাত্রীরা সমাজের গরিব চাষি, মুচি, অটোওয়ালা এদের সঙ্গে একই ফ্লাইটে যাওয়া আসা করুক। ওই সমস্ত নিচু জাতির নোংরা গরিব মানুষদের প্লেনে চড়ার কোনো অধিকার নেই। এখন এই সমস্ত কথা শুনে মারান খুবই অবাক হয়ে যায় আর মিস্টার গোস্বামীর ওপরে প্রচণ্ড রেগে যায়। এবার মারানের সমস্ত আইডিয়া শোনার পর মিস্টার গোস্বামী ওকে প্লেনের বিজনেস ক্লাস থেকে ইকোনমি ক্লাসে চলে যেতে বলে, যেটা শুনে মারান রেগে গিয়ে বলে, আমি বিজনেস ক্লাসের জন্য পুরো টাকা দিয়েছি, তাই আমি বাকি রাস্তাটা এখানে বসেই যাব। এখন যেহেতু মিস্টার গোস্বামী এই প্লেন আর এই এয়ারলাইন কোম্পানির মালিক ছিলেন, তাই উনি এই পুরো প্লেনটাকেই মুম্বাই নিয়ে যাওয়ার জায়গায় আবার চেন্নাইতে ফেরত নিয়ে আসেন। আর চেন্নাই এয়ারপোর্টেই উনি মারানকে প্লেন থেকে নামিয়ে দেন। নেমে যাওয়ার আগে মিস্টার গোস্বামী ওকে বলেন, তোমার কাছে শুধু আমার প্লেনের টিকিট আছে, কিন্তু আমার কাছে এই পুরো এয়ারলাইন কোম্পানিটাই আছে। এখন এই ঘটনায় মারান খুবই হতাশ হয়ে ফিরে আসছিল, কিন্তু স্টেশনের মধ্যেই ওর প্রকাশ নামের একজন লোকের সঙ্গে দেখা হয়। ইনি ছিলেন এসসি ভেঞ্চার ক্যাপিটাল নামের খুবই বড় একটা কোম্পানির মালিক। প্রকাশ বলেন, একটু আগে তুমি প্লেনের মধ্যে মিস্টার গোস্বামীকে যখন নিজের আইডিয়া শোনাচ্ছিলে, তখন আমি পাশের থেকে তোমাদের সব কথা শুনেছি। তোমার আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে, সেজন্য আমি এই বিষয়ে তোমার সঙ্গে আরও কথা বলতে চাই। মারান বলে, দেখুন, আমার আইডিয়াটা খুবই সহজ। আমরা যদি নিজেদের এয়ারলাইন কোম্পানি থেকে অতিরিক্ত শৌখিন জিনিসপত্র বাদ দিয়ে দেই, তাহলেই আমরা নিজেদের টিকিটের দাম অনেকটা কমাতে পারবো। শুধুমাত্র 1 ঘন্টা জার্নি করার জন্য আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে কোনো রকম নিউজ পেপার বা ম্যাগাজিন কিছুই দেব না। এমনকি প্লেনের ওজন কম রাখার জন্য আমরা যতটা সম্ভব অল্প স্টাফ নিয়ে কাজ করব। অন্যান্য কোম্পানি তাদের প্লেনগুলোকে দিয়ে দিনে 2টো করে ট্রিপ করায়, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা প্লেনকে দিয়ে দিনে 6টা করে ট্রিপ করাবো। এর জন্য আমরা 3টে শিফটে লোক রাখবো, আর এইভাবে আমরা কম করে হলেও দিনে 18 ঘন্টা কাজ করতে পারবো। এইভাবে বুদ্ধি করে কম মুনাফায় বেশি কাজ করতে পারলে আমরা ট্রেনের টিকিটের দামেই মানুষকে প্লেনে চড়াতে পারবো। এসব কিছু শুনে প্রথমের দিকে মিস্টার প্রকাশ ওর কথাগুলোকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই উনি মারানের এই আইডিয়াতে রাজি হয়ে যান। উনি বলেন, আমি তোমার জন্য সামনের মাসেই আমার কোম্পানিতে একটা মিটিংয়ের আয়োজন করছি। সেখানে আমার কোম্পানির বাকি বোর্ড মেম্বারদেরকেও তুমি তোমার এই আইডিয়াটা শুনিও, আর ওরা সবাই যদি রাজি হয়ে যায় তাহলে তুমি আমাদের কাছ থেকে লোন পেয়ে যাবে। এখন এই ঘটনায় মারান খুবই খুশি। ও তাড়াতাড়ি করে এই ঘটনাটা চৈতন্যা আর স্যাভি নামে নিজের 2জন বন্ধুকে জানায়। ওরা দুজনও মারানের সাথে ওর এই এয়ারলাইন কোম্পানির পার্টনার ছিল। এবার এই ঘটনার কিছুদিন পর মারানের মা ওর বিয়ের জন্য ওকে মেয়ে দেখতে বলে, কিন্তু মারান এখনো মনে মনে ভূমিকেই ভালোবাসত। সেজন্য একদিন ও ভূমির সঙ্গে দেখা করতে চলে যায়। দেখা যায় ভূমি এখন টাকা জমিয়ে নিজের একটা কেকের দোকান খুলেছে, যেটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল। এখানে মারান ভূমিকে বিয়ের প্রস্তাব দেয়, আর যেহেতু ভূমিও মনে মনে মারানকে নিজের একটা কেকের দোকান খুলেছে, যেটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল, এখানে মারান ভূমিকে বিয়ের প্রস্তাব দেয়। আর যেহেতু ভূমিও মনে মনে মারানকে খুবই পছন্দ করত, তাই ও এই বিয়েতে রাজি হয়ে যায়। আর এই ঘটনার কিছুদিন পরেই ওদের দুজনের বিয়ে হয়ে যায়। এরপর থেকে ওরা দুজন বেশ ভালোভাবেই সংসার করতে থাকে। আর এই ঘটনার কিছুদিন পরেই মারান মিস্টার প্রকাশের কোম্পানির সেই বোর্ড মিটিংয়ে পৌঁছে যায়। সেখানে ও সমস্ত বোর্ড মেম্বারদেরকে আবার নিজের আইডিয়া শোনায়। ও বলে, আমরা কোনো প্লেন কিনবো না, সেগুলোকে ভাড়ায় নেব। প্যান অ্যাম নামে আমেরিকার একটা কোম্পানি আমাদেরকে অনেক কম দামে প্লেন ভাড়া দেওয়ার জন্য রাজি হয়েছে। এবার মিটিং শেষে ওই কোম্পানির প্রত্যেকটা বোর্ড মেম্বার মারানের ওই প্ল্যানে রাজি হয়ে যায়। সবশেষে মিস্টার প্রকাশ মারানকে বলেন, আমাদের কোম্পানির প্রত্যেকেই তোমার এই প্ল্যানে রাজি হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো তোমার এই কাজের জন্য আমাদের কোম্পানি থেকে টাকা আসতে এখনো 6 মাসেরও বেশি সময় লেগে যাবে। ততদিনে যদি প্যান অ্যাম কোম্পানি তাদের ওই প্লেনের ভাড়া বাড়িয়ে দেয়, অথবা অন্য কোনো এয়ারলাইন কোম্পানি যদি আমাদের আগেই ওই প্লেনগুলোকে ভাড়া করে নেয়, তাহলে শেষ অবধি আমরা কিছুই করতে পারবো না। তাই তোমার কাছে যদি কোনো টাকা থাকে, তাহলে সেই টাকা দিয়ে তুমি প্যান অ্যাম কোম্পানির প্লেনগুলোকে ভাড়া করে রেখে দাও, আর তারপর ওগুলোকে মালয়েশিয়ায় পাঠিয়ে ওগুলোকে রং করার কাজ শুরু করে দাও। এর মধ্যে যখন আমাদের কোম্পানি তোমাকে টাকা দিয়ে দেবে, তখন তুমি ডিজিসি এর কাছ থেকে নিজেদের কোম্পানির লাইসেন্স বের করে ওই প্লেনগুলোকে তাড়াতাড়ি করে ভারতে নিয়ে আসতে পারবে। এখন এই কথা শুনে মারান খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই প্লেনগুলোকে বুক করতে গেলে ওর কম করে হলেও 47 লক্ষ টাকার দরকার। আর এত টাকা জোগাড় করা ওর পক্ষে একদমই সহজ ব্যাপার ছিল না।
কিন্তু শেষ অবধি কোনো উপায় না দেখে মারান নিজেদের গ্রামের সমস্ত জমি বাড়ি বন্ধক রেখে ওদের গ্রামেরই একটা লোকের কাছ থেকে 47 লক্ষ টাকা লোন নেয়। আর এরপর ও প্রকাশবাবুর কথা মতন ওই প্লেনগুলোকে মালয়েশিয়ায় পাঠিয়ে সেগুলোতে নিজেদের কোম্পানির রং করাতে শুরু করে। আর এরপর ও নিজেদের এয়ারলাইন কোম্পানির লাইসেন্স করানোর জন্য ভারতের ডিজিসি এর অফিসে পৌঁছে যায়। কিন্তু দেখা যায় ওখানকার একজন বড় অফিসার জ্যাজ এয়ারলাইন্সের মালিক মিস্টার গোস্বামীর কাছ থেকে ঘুষ খেয়েছিলেন। সেই কারণে মারানের এই সামান্য কাজের জন্যও ওই অফিসারটা ওকে মাসের পর মাস বহুদিন ধরে ঝুলিয়ে রেখে দেয়। এইভাবে বেশ কিছু মাস কেটে যাওয়ার পর মারান বুঝতে পারে ওই অফিসারটা ইচ্ছা করেই ওকে এয়ারলাইন কোম্পানির লাইসেন্সটা দিচ্ছে না, অথচ এই লাইসেন্সটা ছাড়া ও কোনোভাবে নিজের কোম্পানি শুরু করতে পারবে না। এসব কিছু ভাবতে ভাবতে ও খুবই হতাশ হয়ে সেদিন সন্ধেবেলায় একটা স্টেশনে বসেছিল। তখনই ও পাশের থেকে রেডিওয়ে একটা নিউজ শুনতে পায়। নিউজে বলা হচ্ছিল অল ইন্ডিয়া রেডিওর সাংবাদিক চিত্রা আর কিছুদিন পরেই ভারতের রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালামের ইন্টারভিউ নেবে। চিত্রা সেই সাংবাদিক ছিল যার সাথে মারানের এয়ারপোর্টে দেখা হয়েছিল। এখন মারান ঠিক করে নেয় ও চিত্রার সাহায্য নিয়ে স্যার আব্দুল কালামের সঙ্গে দেখা করে ওনাকে নিজের সমস্যার কথা জানাবেন। আর কিছুদিন পর ও ঠিক তেমনটাই করে। ও চিত্রার সাথে একজন নকল সাংবাদিক সেজে রাষ্ট্রপতি ভবনে ঢুকে যায়। ভিতরে ঢুকে মারান স্যার আব্দুল কালামকে নিজের সমস্ত কাহিনী শোনাতে শুরু করে। ও বলে, আমার বাবা আমাদের গ্রামের একজন স্কুল টিচার ছিলেন, কিন্তু একদিন নিজের বাবার সঙ্গে ঝামেলা করে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। আর তারপর আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে একজন পাইলট হওয়ার জন্য ভর্তি হই। বেশ কিছু বছর এয়ারফোর্সে থাকার পর একদিন আমার মা আমাকে কল করে জানায় আমার বাবার খুবই শরীর খারাপ। ডাক্তারেরা বলে দিয়েছেন উনি নাকি আর বেশি দিন বাঁচবেন না। এখন উনি শেষবার আমার সাথে একবার দেখা করে আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে চান। যেটা শুনে মারান ওর মাকে জানিয়ে দেয় ও কাল সকাল 11টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। কিন্তু এখানে সমস্যা হলো মারান যেখানে থাকতো সেখান থেকে ওর বাড়ির দূরত্ব অনেকটাই বেশি। সেজন্যই ও নিজের বন্ধুদের কাছ থেকে 6000 টাকা ধার নিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসে। কিন্তু ওখানে আসার পর জানা যায় ইকোনমি ক্লাসের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এখন মারানকে বাড়ি যেতে হলে বেশি টাকা দিয়ে ওই প্লেনের বিজনেস ক্লাসের টিকিট কাটতে হবে, যে টিকিটের দাম ছিল 12,200 টাকা, কিন্তু ওর কাছে শুধুমাত্র 6000 টাকা ছিল। এদিকে আবার আগামী 5 মিনিটের মধ্যেই ওই টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। তারপর আগামী 2 দিনের মধ্যে এখান থেকে চেন্নাই যাওয়ার কোনো প্লেন নেই। সেজন্য ওকে এখন তাড়াতাড়ি টাকা জোগাড় করতে হবে। তাই কোনো উপায় না দেখে ও এয়ারপোর্টে থাকা সমস্ত লোকের কাছে সাহায্য চাইতে শুরু করে। ও সবার সামনে হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, আপনারা আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করুন। আমার বাবা মারা যাচ্ছে, আমি শেষবার ওনার সঙ্গে একবার দেখা করতে চাই। আমি কোনো ভিখিরি নই, আমি ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট। আর এটা বলেই ও নিজের ব্যাগের ভিতর থেকে নিজের ইউনিফর্ম বের করে সবাইকে দেখাতে শুরু করে। ও বলে, আপনারা আমাকে আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে দেন, আমি কিছুদিন পরেই আপনাদের টাকাটা শোধ করে দেব। এরপর ও খুবই অসহায়ভাবে প্রত্যেকের হাতে পায়ে ধরে সাহায্য চাইতে শুরু করে। কিন্তু ওর এইরকম অসহায় অবস্থা দেখেও ওখানে বসে থাকা কেউই ওকে সাহায্য করার জন্য রাজি হয় না। উপরন্ত কিছুক্ষণ পর ওই এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড এসে ওকে ওখান থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। এরপর ও পুরোটা রাস্তা লরি, বাস, ট্রেন বা কখনো কারোর বাইকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করে। কিন্তু এইভাবে বাড়ি আসতে আসতে ওর অনেকটা সময় লেগে যায়। দেখা যায় ও বাড়ি পৌঁছানোর একদিন আগেই ওর বাবা মারা গেছিল। শেষবারের মতন নিজের বাবাকে দেখতে না পেয়ে ও প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এখানে মারানকে দেখে ওর মা কাঁদতে কাঁদতে বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ, তোমার বাবা মারা যাওয়ার আগের মুহূর্ত অবধিও তোমার জন্য অপেক্ষা করছিল, উনি তোমাকে খুবই ভালোবাসতেন। যেগুলো দেখে মারান আরো বেশি হতাশ হয়ে যায়। ওর বারবার মনে হতে লাগে আজকে যদি ও বেশি টাকা দিয়ে প্লেনের টিকিট কাটতে পারত তাহলে মারা যাওয়ার আগে ও শেষবারের মতন নিজের বাবাকে দেখতে পেত। আর এই ঘটনার পরেই ও ঠিক করে নেয় এখনো অবধি শুধুমাত্র এই সমাজের বড় লোকরাই প্লেনে চড়তে পারত, কিন্তু ও নিজের এমন একটা এয়ারলাইন কোম্পানি খুলবে যেখানে ও খুবই কম দামে টিকিট বিক্রি করে এই দেশের সমস্ত মানুষকে প্লেনে চড়ার সুযোগ করে দেবে। আর এখান থেকেই পুরো ঘটনা আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখন মারানের এই কাহিনী শুনে স্যার আব্দুল কালাম ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। উনি নিজেই ডিজিসি এর অফিসে একটা চিঠি লেখেন যাতে মারানকে তাড়াতাড়ি করে ওর এয়ারলাইন কোম্পানির লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এখন লাইসেন্স পেয়ে যাওয়ার পর মারান, ভূমি আর ওর বন্ধুরা খুবই খুশি ছিল। কিন্তু কিছুদিন পরে একটা নতুন সমস্যা দেখা দেয়। ডিজিসি এর অফিস থেকে নিয়ম করে দেওয়া হয় এখন ভারতের সমস্ত নতুন এয়ারলাইন কোম্পানিকে ডিজিসি এর কাছে তাদের প্লেনের ব্লুপ্রিন্ট সাবমিট করতে হবে।
আর যেহেতু মারানরা প্যান অ্যাম কোম্পানির কাছ থেকে নিজেদের প্লেন ভাড়া নিয়েছিল, তাই এখানে প্যান অ্যামকেই তাদের প্লেনের ব্লুপ্রিন্ট জমা করতে হবে। আসলে মিস্টার গোস্বামী ডিজিসি এর অফিসারদের ঘুষ দিয়ে ইচ্ছা করেই এই কাজটা করেছিলেন, কারণ উনি জানতেন কোনো এয়ারলাইন কোম্পানি কখনোই তাদের প্লেনের গোপন ব্লুপ্রিন্ট অন্য কারোর সাথে শেয়ার করবে না। আর এখন এই ঘটনার পরেই প্যান অ্যাম কোম্পানি মারানদেরকে তাদের প্লেন ভাড়া দেওয়ার চুক্তিপত্র ক্যান্সেল করে দেয়। আর এই ডিল ক্যান্সেল হওয়ার জন্য ওরা মারানদেরকে 50 লক্ষ টাকা জরিমানা করে। এখন এই খবরটা শুনে মারানের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ও পুরোপুরিভাবে হতাশ হয়ে যায়। ও বুঝতে পারে মিস্টার গোস্বামী ওকে আটকানোর জন্য ইচ্ছা করেই এই কাজটা করেছেন, কারণ বাকি কোনো এয়ারলাইন কোম্পানির কাছ থেকে তাদের কোনো প্লেনের ব্লুপ্রিন্ট চাওয়া হয়নি। এখন কোনো উপায় না দেখে মারান মিস্টার প্রকাশের সঙ্গে দেখা করে ওনাকে সমস্ত ঘটনা খুলে জানান আর এই বিপদ থেকে বেরোনোর জন্য ওনার কাছে সাহায্য চান। তখন মিস্টার প্রকাশ হাসতে হাসতে মারানকে খুবই অবাক করা একটা কথা বলে। উনি বলেন, এতদিন ধরে আমি মিস্টার গোস্বামীর কথা মতন তোমাকে সাহায্য করার অভিনয় করছিলাম। আসলে মিস্টার গোস্বামী হলেন আমাদের কোম্পানির মেইন ইনভেস্টর। উনি আমাদের কোম্পানিতে অনেক টাকা দিয়েছেন, তাই আমরা সবাই ওনার কথা মতন চলি। সেদিন প্লেনে তোমার আইডিয়াটা শোনার পর ওনার খুবই ভালো লেগেছিল। উনি বুঝতে পেরেছিলেন একদিন না একদিন তুমি ঠিক নিজের এয়ারলাইন কোম্পানি খুলে ফেলবে। সেজন্যই উনি আমাকে তোমার কাছে পাঠান, যাতে আমি তোমাকে সাহায্য করার নকল অভিনয় করে তোমার সমস্ত টাকা পয়সাগুলোকে শেষ করে দিতে পারি। এখন যেহেতু তোমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে আর তুমি পুরোপুরি ঋণের বোঝায় ডুবে গেছো, তাই তুমি আর কখনোই নিজের কোম্পানি খুলতে পারবে না। আসলে তুমি যদি নিজের কোম্পানি খুলে সবাইকে কম দামে টিকিট বিক্রি করতে, তাহলে মিস্টার গোস্বামীর অনেক ক্ষতি হয়ে যেত। এখন এসব কিছু শুনে প্রচন্ড দুঃখে কষ্টে অবাক হয়ে মারান কেঁদে ফেলে। ও কখনোই ভাবতে পারেনি ওর স্বপ্নটা এইভাবে শেষ হয়ে যাবে। এখন ও খুবই রেগে গিয়ে মিস্টার গোস্বামীর অফিসের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে ওনার উপরে রাগ দেখাতে শুরু করে। আর মিস্টার গোস্বামী নিজের অফিসের ভিতর থেকে খুবই তাচ্ছিল্যের নজরে মারানের দিকে তাকিয়ে হাসতে থাকেন। এরপর দেখা যায় এই ঘটনার অনেক মাস কেটে গেছে। মারান এখন নিজের সমস্ত টাকা পয়সা হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে, কিন্তু এখনও ও সবসময় নিজের সেই স্বপ্নের এয়ারলাইন কোম্পানিটা খোলার কথা ভাবে। কিন্তু টাকার অভাবে এই কাজটা করা ওর পক্ষে একদমই অসম্ভব হয়ে গেছিল। মারানের এরকম খারাপ অবস্থায় ওর স্ত্রী ভূমি পুরোপুরিভাবে ওর পাশে থেকেছিল। যেহেতু মারান এখন কোনো টাকা পয়সা উপার্জন করতো না, তাই ভূমি নিজেদের বেকরি থেকেই নিজেদের সংসার খরচ চালাতো। এদিকে বিগত বহু মাস ধরে কোনো রকম কাজ না করে বাড়িতে চুপচাপ বসে থাকার জন্য মারান আস্তে আস্তে প্রচন্ড হতাশায় ভুগতে শুরু করেছিল, যে কারণে ও মাঝে মধ্যেই বিনা কারণে ভূমির ওপরে রাগ দেখিয়ে প্রচন্ড ঝামেলা অশান্তি করত। নিজের জীবনের এইরকম খারাপ সময় একদিন মারান জানতে পারে ভূমি প্রেগনেন্ট, আর কিছু মাস পরেই ও মা হতে চলেছে। এখন এই খুশির খবর শুনে মারান আনন্দে কেঁদে ফেলে। এবার এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন মারান খেয়াল করে ওদের বাড়ির ছাদে ভূমি প্রত্যেকদিন বেশ কিছু পাখিকে খাবার খাওয়ানোর জন্য দানা ছড়াতো। সেখানে বাকি সমস্ত বড় বড় পাখিরা অনেক বেশি খাবার খেলেও আকারে ছোট চড়ুই পাখিরা খুবই কম খাবার খেত। কিন্তু এত কম খাবার খাওয়া সত্ত্বেও চড়ুই পাখিরা বাকি পাখিদের মতন দিব্যি আকাশে উড়ে বেড়াতো। এর কারণ হলো চড়ুই পাখিরা আকারে অনেক ছোট হয় আর ওরা আকাশের অনেক কম উচ্চতায় ওড়ে, যে কারণে ওদের শক্তিও অনেক কম খরচ হয়। এখন এই পাখিদেরকে দেখেই মারানের মাথায় একটা আইডিয়া আসে। ও ঠিক করে নেয় বড় বড় বোয়িং প্লেনের জায়গায় ছোট ছোট কার্গো প্লেনকেই ও প্যাসেঞ্জার প্লেনে কনভার্ট করবে। এতদিন ধরে এই সমস্ত ছোট ছোট কার্গো প্লেনগুলোকে দিয়ে এক এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে মালপত্র বহন করা হতো। এই সমস্ত প্লেনগুলো বড় বড় বোয়িং প্লেনের তুলনায় আকারে অনেক ছোট, আর এরা আকাশের অনেক কম উচ্চতায় ওড়ে, যে কারণে এদের ফুয়েল বা জ্বালানির খরচ অনেক কম হয়। আর তাছাড়া বড় প্লেনগুলো ভর্তি হতে যেমন 200 প্যাসেঞ্জার লাগে, সেখানে এই ছোট প্লেনগুলো মাত্র 70 জন প্যাসেঞ্জারই ভর্তি হয়ে যায়। কিন্তু এই প্লেনগুলো একটানা বেশিক্ষণ আকাশে উঠতে পারে না, যে কারণে এগুলোকে নিয়ে সরাসরি চেন্নাই থেকে দিল্লির মতন লম্বা দূরত্ব অতিক্রম করা সম্ভব না। তাই মারান ঠিক করে নেয় চেন্নাই আর দিল্লির মাঝখানে এরা আরও দুটো ছোট ছোট এয়ারপোর্টে দাঁড়াবে, আর এইভাবেই ওরা এই দেশের সমস্ত ছোট ছোট শহরের সাথেও যোগাযোগ স্থাপন করতে পারবে। আর এখানেও ওরা এই প্লেনগুলোকে ভাড়ায় নেবে। আর এইভাবে নতুন আইডিয়াতে কাজ শুরু করলে শুধুমাত্র 4 কোটি টাকাতেই নিজেদের কোম্পানি শুরু করতে পারবে। এখন সব রকম প্ল্যানিং আর হিসাব করার পর মারান ঠিক করে নেয় ওরা যত তাড়াতাড়ি সম্ভব ডিজিসি এর অফিস থেকে নিজেদের নতুন কোম্পানির একটা লাইসেন্স বের করে নেবে। আর এই কাজের জন্য ওর 15,000 টাকার দরকার ছিল, অথচ ওর কাছে এই সামান্য টাকাটাও ছিল না। সেজন্য ও খুবই সংকোচবোধ আর লজ্জার সাথে নিজের স্ত্রী ভূমির কাছে এই টাকাটা ধার চায়। মারান খুবই অসহায়ভাবে ওকে বলে, তুমি এইবার আমাকে টাকাটা ধার দাও, আমি কথা দিচ্ছি এবার আমি সফল হবই।
আর আগামী 3 মাসের মধ্যে তোমাকে তোমার এই টাকাটাও শোধ করে দেব। যেটা শুনে ভূমি বলে, আমি তোমাকে 15 না 20,000 টাকা দেব, কিন্তু আমার কাছে টাকা চাইতে তোমার এত লজ্জা লাগছে কেন? এখন এই কথাটা শুনে ভূমির প্রতি মারানের ভালোবাসা যেন অনেকটা বেড়ে যায়। এবার মারান ডিজিসি এর অফিস থেকে গোপনভাবে ভূমির নামেই নিজেদের কোম্পানির একটা লাইসেন্স বের করে নেয়। এখন সমস্যা হলো, ওই প্লেনগুলোকে ভাড়া করার জন্য এদের আরো 3,25,00,000 টাকার দরকার ছিল, যে বিষয়টা নিয়ে মারান আর তার বন্ধুরা খুবই চিন্তায় পড়ে গেছিল। এই মুহূর্তে ওদের পক্ষে একসাথে এতগুলো টাকা জোগাড় করা একদমই অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। এরই মাঝে মারানের গ্রাম শোলাবন্দন থেকে ওর একটা বন্ধু ওর সাথে দেখা করতে আসে। ওই ছেলেটা নিজের বোনের বিয়ের জন্য মারানকে নেমন্তন্ন করতে এসেছিল। আর এখানেই মারানের সাথে কথা বলে ও জানতে পারে নিজের নতুন কোম্পানি খোলার কার। সেজন্য ও তাড়াতাড়ি করে গ্রামে ফিরে গ্রামের প্রত্যেকটা মানুষকে এই ঘটনা খুলে জানায়, যেটা শুনে ওদের গ্রামের মানুষ সবাই মিলে একসাথে মারানকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। পরের দিন সকালেই সমস্ত মানুষ ওদের গ্রামের পোস্ট অফিস থেকে মারানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে শুরু করে। এই টাকা দেওয়ার জন্য মারানের বন্ধু তার বোনের বিয়ে পিছিয়ে দিয়েছিল। কেউ আবার নিজের চাষ করার সমস্ত ফসল বিক্রি করে দিয়েছিল। আবার কেউ কেউ তো নিজের জমি বন্ধক রেখেই মারানকে টাকা পাঠিয়েছিল। এইভাবে প্রত্যেকেই তাদের সামর্থ্য মতন ওকে টাকা পাঠাতে শুরু করে। এখন এই বিষয়টা নিয়ে ওদের গ্রামের প্রত্যেকটা মানুষ খুবই উৎসাহিত ছিল। ওদের গ্রামের মানুষের এত ভালোবাসা দেখে মারান প্রচন্ড আনন্দে কেঁদে ফেলে। এখন ওর টাকা পয়সার সমস্যাটাও সমাধান হয়ে গেছিল, তাই ও পুরোপুরিভাবে নিজের কাজ করতে শুরু করে দেয়। এখন ও ঠিক করে নেয় ও ট্রেনের দামেই মানুষকে প্লেনে চড়াবে। ও হিসাব করে দেখে, যদি ওর প্রতিটা প্লেনের 70টা সিটই ভর্তি হয়ে যায় তাহলে ও মানুষকে আরো অনেক কম দামে টিকিট দিতে পারবে। তাই ও ঠিক করে নেয় প্রত্যেক দিন ওদের প্রত্যেকটা প্লেনের প্রথম 10 জন কাস্টমারকে ও শুধুমাত্র 1 টাকায় প্লেনে চড়ার সুযোগ দেবে। এছাড়াও মারান জানতো এই দেশের সমস্ত বড় বড় এয়ারপোর্ট মিস্টার গোস্বামীর কথা মতন চলে, আর মিস্টার গোস্বামী কখনোই মারানের প্লেনগুলোকে কোনো এয়ারপোর্টেই ল্যান্ড করাতে দেবেন না। সেজন্য ও সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ব্রিটিশ আমলে তৈরি হওয়া ওদের রাজ্যের বিভিন্ন পুরানো রানওয়েগুলোকে আবার ঠিক করতে শুরু করে। ব্রিটিশ আমলে যখন এই দেশে কোনো এয়ারপোর্ট ছিল না, তখন দেশের বিভিন্ন জায়গায় এই রকম ধরনের বেশ কিছু রানওয়ে বা এয়ার স্ট্রিপ বানানো হয়েছিল। সেই সময় এখান দিয়েই প্লেন ওঠানামা করত। এখন মারান এই এয়ার স্ট্রিপগুলোকেই আবার মেরামত করতে শুরু করে। আর এদিকে মারানের বন্ধু স্যাভি নিজেদের এয়ারলাইন কোম্পানির জন্য একটা নতুন টিকিট বুকিং সফটওয়্যার তৈরি করে, যেটার সাহায্যে যে কোনো মানুষ কম্পিউটারের সাহায্যে নিজে থেকেই নিজেদের টিকিট বুক করতে পারবে। আর কারো কাছে কম্পিউটার না থাকলে সে ওদের কোম্পানির কল সেন্টারে ফোন করেই নিজের টিকিট বুক করতে পারবে। এখন মারান আর তার বন্ধুরা নিজেদের নতুন কোম্পানি খোলার সমস্ত রকম ব্যবস্থা করে ফেলেছিল। ওরা নিজেদের কোম্পানির নাম রাখে ডেকান এয়ারলাইন। এদিকে দেখা যায় পরেশ গোস্বামী এখন মারানের এই নতুন কোম্পানি সম্পর্কে জানতে পেরেছেন। মারান ওর কোম্পানিতে যাদেরকে পাইলট হিসেবে বেছে নিয়েছিল, মিস্টার গোস্বামী তাদের প্রত্যেককে 3 গুণ বেশি টাকা মাইনের লোভ দেখিয়ে নিজের কোম্পানিতে ডেকে নেন। যদিও মারান এই ব্যাপারটা আগে থেকেই জানতো যে মিস্টার গোস্বামী যেভাবেই হোক ওকে আটকানোর চেষ্টা করবেন, তাই ও আগে থেকেই খুবই গোপনভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেশ কিছু রিটায়ার পাইলটকে নিজের কোম্পানির জন্য বেছে নিয়েছিল। সাধারণত সমস্ত পাইলটকেই 61 বছর বয়সের পরে রিটায়ার করিয়ে দেওয়া হয়, কিন্তু এয়ারফোর্সের পাইলটদেরকে 58 বছর বয়সে রিটায়ার করানো হয়। তাই এই সমস্ত পাইলটরা এখনো 3 বছর মারানের কোম্পানিতে কাজ করতে পারবে। এরপর চলে আসে 2003 সালের 3রা আগস্ট, যেদিন মারানের প্লেন প্রথমবারের জন্য চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করতে চলেছিল। এই প্লেনের পাইলট ছিল চৈতন্যা, আর নিচে দাঁড়িয়ে মারান, ভূমি আর প্রত্যেকেই এই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় মিস্টার গোস্বামীর আদেশ মতন চেন্নাই এয়ারপোর্ট অথরিটি ওই প্লেনটাকে ল্যান্ড করানোর কোনো রকম অনুমতি দিচ্ছিল না, যে কারণে চৈতন্যা পাশে থাকা ইন্ডিয়ান এয়ারফোর্সের রানওয়েতেই ওই প্লেনটাকে ল্যান্ড করায়। আর এই পুরো ঘটনাটাই আমরা একদম গল্পের শুরুতে দেখেছিলাম। এখন এইরকম বিপজ্জনক ল্যান্ডিং করানোর জন্য ওদের প্লেনের একটা দুর্ঘটনা ঘটে যায়, যেখানে চৈতন্যা আর ওর কো পাইলট গুরুতরভাবে আহত হয়ে যায়। এখন বিনা অনুমতিতে সেনাবাহিনীর রানওয়েতে ল্যান্ড করার জন্য মারান আর তার বন্ধুদেরকে গ্রেফতার করে নেওয়া হয়, আর এদের বিচার করার দায়িত্ব দেওয়া হয় এদের পুরানো ইনস্ট্রাক্টর অর্থাৎ এয়ারফোর্স অফিসার নাইডুর কাছে। যেহেতু প্রথম থেকেই নাইডুর সঙ্গে মারানের সম্পর্ক খুবই খারাপ, তাই এরা মনে করেছিল এই কাজের জন্য ওদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু দেখা যায় আশ্চর্যজনকভাবে মিস্টার নাইডু বলেন, এই ঘটনায় তোমাদের কোনো দোষ ছিল, তাই তোমরা শুধুমাত্র 25,000 টাকার ফাইন দিয়েই এখান থেকে চলে যেতে পারবে। আর তাও এই ফাইনের টাকাটা তোমরা তোমাদের কোম্পানি শুরু হওয়ার 3 মাস পরেও দিতে পারবে। যেটা শুনে মারান খুবই অবাক হয়ে যায়। ও বলে, স্টুডেন্ট থাকাকালীন আপনি তো কখনোই আমাকে পছন্দ করতেন না, তাহলে আজকে আমাদেরকে এইভাবে ছেড়ে দিচ্ছেন কেন? মিস্টার নাইডু বলেন,
স্টুডেন্ট থাকাকালীন আমি যদি তোমার ভুলের জন্য তোমাকে শাস্তি না দিতাম, তাহলে আমার বাকি স্টুডেন্টরা কখনোই আমাকে সম্মান করতো না। আর আজকে যদি আমি রাজনৈতিক চাপে পড়ে গোস্বামীর কথা মতন তোমাকে শাস্তি দিতাম, তাহলে আমি ভবিষ্যতে কখনো নিজেকেই সম্মান করতে পারতাম না। এবার এই ঘটনার আগামী কিছুদিনের মধ্যেই মারানের এয়ারলাইন কোম্পানি পুরোপুরি চালু হয়ে যায়। আর এই কোম্পানির উদ্বোধন করার জন্য ওরা ওই রাজ্যের মন্ত্রীকে ডেকে আনেন। দেখা যায় আস্তে আস্তে এই দেশের প্রত্যেকটা নাগরিক ওর কোম্পানির প্লেনে চড়ার জন্য আগ্রহী হয়ে গেছিল। আর প্রত্যেকেই এখন ওর কোম্পানির ওপরে খুবই ভরসা করতে শুরু করেছিল, যেটা দেখে মিস্টার গোস্বামী খুবই রেগে গেছিলেন। উনি ঠিক করে নেন সমস্ত লোকের কাছ থেকে মারানের বিশ্বাসটাকে ভেঙে ফেলবে, যাতে ভবিষ্যতে কেউ ওর কোম্পানিতে ভরসা করে ওর প্লেনে না ওঠে। এরপর চলে আসে 2003 সালের 16ই আগস্ট, যেদিন প্রথমবারের জন্য মারানের কোম্পানির প্লেন আকাশে উঠতে চলেছিল। নিজেদের কোম্পানির উদ্বোধন করার জন্য মারান ওই রাজ্যের একজন বড় মন্ত্রীকে নিয়ে আসেন। সেদিন সবাই এই প্লেনে চড়ার জন্য খুবই উৎসাহিত ছিল, যে জন্য ওদের পুরো প্লেনটাই যাত্রীতে ভরে গেছিল। কিন্তু দেখা যায় ওই প্লেনটা টেক অফ করার আগেই হঠাৎ করে ওর একটা ইঞ্জিন থেকে প্রচণ্ড জোরে ধোঁয়া বেরোতে শুরু করেছে, যেটা দেখে প্লেনের ভিতরে থাকা প্রত্যেকেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে করতে চারিদিকে ছুটোছুটি করতে শুরু করে দেয়। এখন এই যান্ত্রিক গোলযোগের কারণেই ওদের প্লেনটাকে রানওয়ের পাশে একটা ফাঁকা জায়গায় দাঁড় করানো হয়, আর সমস্ত যাত্রীকে সুরক্ষিতভাবে প্লেন থেকে বের করে আনা হয়। এই ঘটনায় কোনো যাত্রীর কোনো রকম ক্ষতি না হলেও এই দেশের সমস্ত মানুষের কাছে মারানের কোম্পানি খুবই বদনাম হয়ে গেছিল। সবাই মনে করছিল সস্তায় প্লেনের টিকিট দেওয়ার জন্য মারান হয়তো খুবই কম দামি জিনিসপত্র ব্যবহার করছে, আর ও হয়তো যাত্রীদের সুরক্ষার কথা একদমই চিন্তা করছে না। এখন সমস্ত সাংবাদিকরা মারান আর তার বন্ধুদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। যদিও মারান সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করছিল ওদের প্লেনটা সব রকমভাবে সুরক্ষিত, কম দামে টিকিট দেওয়ার জন্য ওরা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, কিন্তু এখনো অবধি কেউ বুঝে উঠতে পারছিল না এত বড় একটা দুর্ঘটনা ঘটল কিভাবে। তাই এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হয়। এদিকে দেখা যায় এইসব ঘটনা চলাকালীন ভূমি আর মারানের একটা ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে। নিজের জীবনের এই প্রচন্ড খুশির মুহূর্তেও মারান নিজের কোম্পানি নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। এবার কিছুদিন পর মারান আর তার বন্ধুরা জানতে পারে ওদের একটা পাইলট মিস্টার গোস্বামীর কাছ থেকে অনেক টাকার ঘুষ খেয়ে এই কাজটা করেছেন। প্লেন টেক অফ করার আগে ওই পাইলট প্লেনের ইঞ্জিনের বাইরে একটা বিশেষ ধরনের তেল লাগিয়ে দেয়, যেখান থেকে খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণ ধোঁয়া বেরোতে শুরু করে। আসলে এই কাজটা করে মিস্টার গোস্বামী সবার সামনে মারান আর তার কোম্পানিকে বদনাম করতে চেয়েছিলেন, কিন্তু কিছুদিন পর ওই পাইলটটা সমস্ত তদন্ত কমিটির সামনে নিজে থেকেই নিজের দোষ স্বীকার করে নেয়, যে কারণে এখন মারান আর ওর কোম্পানির ওপর থেকে সমস্ত রকম অভিযোগ তুলে নেওয়া হয়। কিন্তু কোনো নিউজ পেপার বা টিভি চ্যানেলে এই খবরটা দেখানো হয় না। উপরন্ত একদিন মিস্টার গোস্বামী একটা টিভি ইন্টারভিউতে বলেন, আমাদের প্রত্যেকটা যাত্রীর জীবন আমাদের কাছে খুবই দামি। আমরা আমাদের প্রত্যেকটা যাত্রীর সুরক্ষার জন্য অনেক টাকা খরচ করি, সেজন্যই আমাদের প্লেনের টিকিটের দাম এতটা বেশি। কিন্তু কেউ যদি সস্তায় প্লেনে চড়তে চায় তাহলে তার জীবনের ঝুঁকি তো থেকেই যাবে, যেটা দেখে এখন প্রত্যেকেই মারানের কোম্পানির ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করে। এখন কেউই এদের প্লেনে উঠতে চাইছিল না, যে কারণে এদের কোম্পানিটা পুরোপুরি বন্ধ হওয়ার মতন অবস্থায় চলে আসে। এই ঘটনায় মারান খুবই হতাশ হয়ে মানসিক সমস্যায় ভুগতে শুরু করে। ওর চোখের সামনেই যেন আস্তে আস্তে ওর সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল। এরই মাঝে বালিয়া নামের একটা বড় এয়ারলাইন কোম্পানির মালিক মারান আর তার বন্ধুদের কাছ থেকে ওদের এই কোম্পানিটা 16 কোটি টাকার বিনিময়ে কিনে নিতে চান, কিন্তু মারান ওনার মুখের ওপরেই ওনাকে না করে দেয়। মারান বলে, আমার সবসময় চিন্তা হতো আমার কোম্পানিটা আদেও কখনো চলবে কিনা, লোকজন আমাদেরকে আবার বিশ্বাস করবে কিনা, কিন্তু আপনার মতন এত বড় ব্যবসায়ী যখন আমার কোম্পানিটা কেনার জন্য এত আগ্রহী হয়েছেন, তার মানে নিশ্চয়ই আমার কোম্পানির মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আর এখন এটা দেখেই আমার সমস্ত ভয় দূর হয়ে গেছে। এই ঘটনার পর মারান ঠিক করে নেয় ও যেভাবেই হোক সমস্ত লোকের মনে আবার নিজের কোম্পানির জন্য বিশ্বাস গড়ে তুলবে। সেজন্য ও আরও একবার চিত্রা নামের সেই সাংবাদিকের সঙ্গে দেখা করে অল ইন্ডিয়া রেডিওতে একটা ইন্টারভিউ দেয়। সেখানে মারান সবাইকে বলে ওর কোম্পানির প্লেন পুরোপুরি সুরক্ষিত। বড় বড় দামি কোম্পানির প্লেনগুলোতে যা যা সেফটি টেস্ট করা হয় সেই একই সেফটি টেস্ট ওর কোম্পানির প্লেনগুলোতেও করা হয়েছে। এই টেস্টগুলোতে পাশ না করলে ও কখনোই নিজের কোম্পানির জন্য লাইসেন্স পেত না। ও বলে, আসলে পরেশ গোস্বামীর মতন বড় লোকরা কখনোই চায় না এই দেশের গরিব মানুষরা প্লেনে চড়ে ওদের সমকক্ষ হয়ে যাক। গরিব মানুষরাও যদি প্লেনে চড়তে শুরু করে তাহলে ওরা আর কাউকেই নিচু দেখাতে পারবে না। প্রথম দিন আমার প্লেনে যে আগুন লেগে গেছিল, তদন্ত করে জানা গেছে সেখানে আমার কোম্পানির বা আমার প্লেনের কোনো দোষ নেই, পাইলটের ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল।
আমি জানি এখনো অবধি আমার কথা শুনে অনেকেই আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই কিছুদিন পরে আমি নিজে থেকেই একটা সেফটি টেস্ট করব। আমার জীবনের সবচেয়ে কাছের 3জন মানুষ অর্থাৎ আমার মা, স্ত্রী আর মেয়েকে আমি আমার প্লেনে চড়াবো। আশা করি এই ঘটনার পর সবাই আমাদেরকে বিশ্বাস করতে শুরু করবে। এরপর চলে আসে 2003 সালের 25শে আগস্ট। এই দিন প্রথমবারের জন্য ওর এয়ারলাইন কোম্পানির একটা ফ্লাইট আকাশে উড়বে। এই ফ্লাইটেই ও নিজের স্ত্রী আর বাচ্চা মেয়েকেও বসিয়েছিল। ও মনে করেছিল ওর এই কথাগুলো শুনে হয়তো ওকে বিশ্বাস করে অনেকেই ওর প্লেনে চড়বে, কিন্তু দেখা যায় এয়ারপোর্টের মধ্যে ভূমি ছাড়া আর অন্য কোনো প্যাসেঞ্জার ছিল না। ভূমি আর মারান প্লেনে উঠে শেষ মুহূর্ত অবধি বাকি প্যাসেঞ্জারদের অপেক্ষা করতে থাকে, কিন্তু ওখানে এদের দুজনকে ছাড়া অতিরিক্ত অন্য কোনো প্যাসেঞ্জারকেই দেখা যায় না। আর এখন কোনো রকম যাত্রী না হওয়ার কারণে এয়ারপোর্টের তরফ থেকে ওদের ওই ফ্লাইটটাকে ক্যান্সেল করে দেওয়া হয়। এই ঘটনায় মারান পুরোপুরি ভেঙে পড়েছিল। ও মনে করেছিল ওর স্বপ্নটা পুরোপুরি শেষ হয়ে গেছে, কিন্তু তখনই ওর বন্ধু স্যাভি ছুটতে ছুটতে এসে ওকে জানায় আমাদের এই ফ্লাইটটা পুরোপুরি ফুল হয়ে গেছিল, কিন্তু আমাদের প্লেনের টিকিট কাটার জন্য আমি যে সফটওয়্যারটা তৈরি করেছিলাম সেই সফটওয়্যারে একটা এরর আসার জন্য আমাদের সমস্ত বুক করা টিকিট ক্যান্সেল হয়ে গেছে। মানুষজন এখনো আমাদেরকে বিশ্বাস করছে, আর আমরা হারিনি, এই যুদ্ধে আমরা জিতে গেছি। এরপর দেখা যায় স্যাভি ওই সফটওয়্যারটা ঠিক করে দেওয়ার পর থেকে ওদের প্রত্যেকটা প্লেন পুরোপুরি যাত্রীতে ভর্তি হয়ে যেতে শুরু করেছে। এরপর চেন্নাই থেকে যে প্লেনটা ওদের এই এয়ারপোর্টে ল্যান্ড করে সেই প্লেনটা পুরোটাই যাত্রীতে ভর্তি ছিল। এর মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা আজকে জীবনে প্রথমবারের জন্য প্লেনে চড়েছে। এই প্লেনেই মারানের গ্রামের অনেক মানুষ ছিল। এখন এই প্লেনে চড়ার কারণেই তারা প্রত্যেকেই খুশিতে কেঁদে ফেলে আর মারানকে অনেক আশীর্বাদ করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই মারানের মা ওর মৃত বাবার ছবি নিয়ে ওই প্লেন থেকে নিচে নেমে আসে। উনিও প্রচন্ড খুশিতে কাঁদতে কাঁদতে মারানকে বলেন, আজকে আমি আর তোমার বাবা একসাথে তোমার প্লেনে চড়েছি। তোমার বাবা ওপর থেকে তোমাকে দেখে নিশ্চয়ই খুবই খুশি হয়েছেন। আজকে তুমি জিতে গেছো, অবশেষে তুমি নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছো। এখন ডেকান এয়ারলাইনের এই সফলতার কথা মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই খবরটা জানতে পেরে এখন পরেশ গোস্বামী মারানের সাথে বিজনেস পার্টনারশিপ করতে চাইছিলেন, কিন্তু মারান ওনার মুখের ওপরেই ওনাকে না করে দেন। আর এরপর মারান, স্যাভি আর চৈতন্যা খুবই খুশি হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। এত বছর ধরে এত কষ্ট আর এত চেষ্টা করার পর অবশেষে ওরা নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছিল। আর সবশেষে আমাদেরকে এই 3জন বন্ধুর একটা আসল ছবি দেখানো হয়। পরবর্তীকালে এদের এই কোম্পানির জন্যই 20 লাখেরও বেশি মানুষ প্রথমবারের জন্য প্লেনে চড়ার সুযোগ পায়, আর 30 লাখেরও বেশি মানুষ শুধুমাত্র 1 টাকায় প্লেনে চড়ার সুযোগ পায়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।